আসলে গত বেশ কয়েকটা এনসিপির প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন বা যুব সংগঠনে, মেইনলি রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে, গণভোট নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। আজকে আসলে প্রথম সেশনটাতে সেই কথাগুলো অলরেডি বলা হয়ে গেছে। দিলাল আপা খুব সুন্দর করে বলেছেন। আমি কি শিওর এখানে আরো অনেকে যারা আছেন রাজনীতিবিদ তারা বলবেন। তো অ্যাটলিস্ট অনেকদিন পরে একটু মানে আমার যে মেইন এরিয়া কর্মসংস্থান অর্থনীতি সেটা নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে, এবং সুযোগ করে দেওয়ার জন্য এনসিপি এই সংস্কার যে কমিটিটা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটু কর্মসংস্থান নিয়ে শুরু করি, তারপরে হয়তো রাজস্ব বা সেই ব্যাপারটা নিয়ে। আমি আসলে মানে বর্তমান সরকারের মানে সরকারের যে পরিকল্পনা আছে তার আগে যেহেতু এনসিপির মধ্যে আছে, আমি সবটা আনন্দিত যে এখানে অ্যাটলিস্ট বেশ কয়েকজন সবাই আসলে এনসিপির খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের জায়গায় আছেন, বেশ কয়েকজন এমপি আছেন। আমার একটা আসলে এনসিপির কাছে ব্যক্তিগতভাবে একটা মানে কৈফত আছে, কৈফত বলবো না, মানে সেটা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের এখানে আস্থাদ আছেন, সার্জিস আছেন, এনারা সবাই কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েই আসলে আমরা একটা বড় উত্থান পেয়েছি, তাই না? বাট শুরুটা কিন্তু হয়েছিল কোটা মানে কিসের কোটা? চাকরির কোটা। অতএব কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু আসলে মানে যারা এনসিপির নেতৃত্বে আছেন তাদের আসলে দিস ইজ কাইন্ড অফ অলমোস্ট শুড বি ইন দ্য ডিএনএ। তো আমি আসলে বেশ কিছু ইনফর্মাল জায়গাতেও আসলে এনসিপির নেতৃত্বের সাথে যখন বলেছি, আমি ইলেকশনের আগে আমি কিন্তু তখন বলেছিলাম যে আপনাদের তো অন্য কোনো এজেন্ডা দরকার নেই, আপনাদের ইস্তেহারে অন্য কিছু দরকার নেই, আপনারা শুধু ইস্তেহারে বলেন উই রিপ্রেজেন্ট ইউথ, মানে দেশে 3-4 কোটি ইউথ যাদের মধ্যে অর্ধেকেরই কোনো চাকরি নাই, আমাদের একমাত্র এজেন্ডা হবে এদের চাকরি তৈরি করা। এবং মানে এখন এটা যে শিক্ষিত ব্যাপার, বাংলাদেশে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করেছি অনেক। বাংলাদেশে কিন্তু ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম অত বড় সমস্যা না। আপনি যদি বিবিএস এর ডাটা দেখেন, বাংলাদেশের ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে নাম্বার, বেকারত্বের নাম্বার কিন্তু এখনো আসলে 4 থেকে 5% কম। অন্যান্য কান্ট্রিতে, ইউরোপের অনেক কান্ট্রি দেখবেন এর থেকেও বেশি। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমি শুধু একটা ইনফরমেশন দেই আপনাকে। আপনি যদি দেখেন বাংলাদেশে যারা আনএমপ্লয়মেন্ট টোটাল যারা আছেন, দেখবেন ইউথদের আনএমপ্লয়মেন্ট যারা মানে ধরেন 21 বছর থেকে 35 বছর, এই অংশটুকুর মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট মানে 3 টাইমস দেন জেনারেল আনএমপ্লয়মেন্ট। প্রায় 12 থেকে 13% মতো আনএমপ্লয়মেন্ট হচ্ছে শুধু ইউথ। এবং ইউথদের মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউথদের মধ্যে যে অংশটুকু শিক্ষিত মানে গ্র্যাজুয়েট, তাদের আনএমপ্লয়মেন্ট অলমোস্ট কাইন্ড অফ 50%। মানে ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আপনি জানেন বিডি জবস চালাই, আমরা এইগুলি নিয়েই সারাদিন থাকি। আপনার বাংলাদেশের যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সহ প্রতি বছর যেই 7 লক্ষ লোক ছেলে পেলে বার হচ্ছে, তাদের 50 থেকে 60% কোনো চাকরি নেই। জাস্ট ইমাজিন দ্যাট। তো এরা তো আসলে বেসিক্যালি মানে এই শক্তিটাই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান করেছিল, তাই না? কারণ তাদের যে বঞ্চনা, যে তারা পড়াশোনা করছে, বাবা মার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, তারা একটা রাষ্ট্র তাদেরকে কোনো চাকরি দিতে পারছে না, কোনো সুযোগ দিতে পারছে না, এই বঞ্চনা থেকেই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, মানে শুরু হয়েছিল অ্যাটলিস্ট। তারপরে তো আমাদের সমাজের বিভিন্ন সেক্টরে সবাই আসলে, আমরা ব্যবসায়ীরাও আসলে একটা পর্যায়ে এখানে মানে জড়িত হয়েছিলাম। বাট আমি আশা করি, মানে যেটা বললাম একটু আক্ষেপ থেকে আশা বেশি এনসিপির কাছে, যে এই ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট যেটা সোসাইটিতে একটা আসলে বিশাল বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, সেই টার্গেট অডিয়েন্সটাকে নিয়ে আসলে রাজনীতি করা হবে। আমি দেখি না কোনো কাউকে এখনো এদেরকে নিয়ে, এদের অ্যাসপিরেশনকে নিয়ে রাজনীতি করা। অ্যাট দ্য এন্ড অফ দ্য রাজনীতি হচ্ছে মানে মানুষের চাওয়া পাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, তাই না? মানে একটা সোসাইটির একটা সবচেয়ে প্রোডাক্টিভ অংশ, সবচেয়ে এনার্জেটিক অংশ কোনো কিছু করার নাই। তারা দেখা যাবে যে কি অনলাইনে জুয়া খেলে, অনেকে, এটা অফকোর্স আমরা সবাই জানি অনলাইনে জুয়া খেলা অত্যন্ত খারাপ জিনিস একটা, ক্রিকেট বেটিং করে, এই করে। আপনি দেখেন ওই ছেলেপেলেকে তার বাবা মাকে জিজ্ঞাসা করেন, ও বাবা মা বলে কি আমার ছেলের তো কোনো চাকরি টাকরি কিছু নাই, ও আমার থেকে 20,000 টাকা চাইছে ব্যবসা করবে।
বাবা মা তো বুঝে না যে এটা অনলাইনে সে মানে জুয়া খেলার জন্য ব্যবহার করে, বাবা মা ভাবে যে ও আসলে ব্যবসা করতেছে। ওকে তো আমি রাষ্ট্র তো তাকে কোনো অপরচুনিটি দেই নাই, সে কি করবে? সে তো বাধ্য হয়ে দেখা যাবে যে কিছু করার নাই, এই জন্য সে জুয়া খেলতেছে, 10 জনের মধ্যে 3 জন বড়লোক হচ্ছে, ওটা দেখে আরো 10 জন। আমি এই ব্যাপারটা এই জন্য বলার চেষ্টা করতেছি যে এই যে সমস্যাটা আমাদের, যে একটা মানে এটা একটা ইকোনমিক সমস্যা না, আনএমপ্লয়মেন্ট, particularly youth graduate unemployment is much more a social problem and it should be a political problem also, and it has become a political problem in July. কিন্তু এরপরে গত 2 বছরে আমরা দেখলাম এর কোনো পলিটিক্যাল ডাইমেনশন নেই। তো এইটা আমি একটা শুরু করি যে এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যারা রাজনীতি করছেন, পার্টিকুলারলি যারা ইউথদেরকে ফোকাস করে রাজনীতি করছেন, তাদের এই রাজনীতির মধ্যে আনএমপ্লয়মেন্ট প্রসঙ্গটা ব্যাপারটা অনেক বেশি আনা উচিত। আচ্ছা, তো আমি আসলে এখন সমাধান পার্সপেক্টিভে বলি। অফকোর্স আমরা তো প্রবলেম সবাই এটা জানি, বাট প্রবলেমটাকে বোঝাও আসলে মানে ইম্পর্টেন্ট। যেটা আমি বলছিলাম যে আমাদের জেনারেল আনএমপ্লয়মেন্ট থেকে মেইন প্রবলেম হচ্ছে শিক্ষিত বেকার আনএমপ্লয়মেন্ট। এখন যদি আরেকটু যদি আমি ভাঙি, আজ থেকে 15-20 বছর আগে আমাদের যদি দেখেন আমাদের লেবার ফোর্সের ডাটা, সেখানে দেখবেন আমাদের সোসাইটিতে 2010 সালের হিসাব করে, 2000 সালের হিসাব করে টোটাল আমাদের লেবার ফোর্সের যে মানে জনগণের মধ্যে যে মানে লেবার ফোর্সের মধ্যে মাত্র 3.5% ছিল গ্র্যাজুয়েট। আজ থেকে মানে প্রায় 25 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এই নাম্বারটা হলো 4.5%। অফকোর্স মানে প্রতি 10 বছরে তো একটু নাম্বার বাড়বে। বর্তমানে 2022-23 সালে আমাদের টোটাল লেবার ফোর্সের মধ্যে গ্র্যাজুয়েটদের সংখ্যা হচ্ছে প্রায় 10%-এর বেশি। এখানে যেহেতু সংসদ সদস্যরা আছেন, ওনাদেরকে মানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, হঠাৎ করে গত 10 বছর মানে 10 থেকে 15 বছরের গ্র্যাজুয়েটের নাম্বার হিউজ বেড়ে গেছে, এবং এটা কিন্তু আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে। আপনি দেখবেন হাসিনা সরকার দেখবেন লাস্টের দিকে এসে একবারে উপজেলা লেভেলে গ্রাম পর্যায়ে কলেজ দেওয়ার মানে পারমিশন দিয়ে দিল। হঠাৎ করে মানে দেখা যাবে যে একটা দুবাইয়ে একজন শ্রমিক আছে, সে ভাবতেছে যে তার ছেলেমেয়ের কিছু কাজ হচ্ছে না, সে একটা গ্র্যাজুয়েট নেই, ওই গ্র্যাজুয়েশন একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজে সে ঢুকাই দিল, পড়াশোনা হয় না, কিছু হয় না, প্রতি মাসে একটা 2-3 হাজার টাকা বেতন দেয়, এবং এভাবেই আমরা লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছি। প্রতি বছর লেবার ফোর্সে আসতেছে প্রায় 21 থেকে 22 লক্ষ লোক, তার মধ্যে 7.5 লক্ষ লোক হচ্ছে আমার গ্র্যাজুয়েট। এই গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কি হবে, মানে প্রায় মানে 21 লাখের মধ্যে 7.5 লক্ষ হচ্ছে গ্র্যাজুয়েট, এবং এই গ্র্যাজুয়েটদের মধ্যে 3টা ভাগ আছে। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি আমাদের আছে, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বা এইসব যারা মানে একটু মোটামুটি রেপুটেড পাবলিক ইউনিভার্সিটি, তাদের থেকে প্রতি বছর বাইর হয় 1 লাখের মতো, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাইর হয় আরো 1 লাখের মতো, আর বাকি 5 লক্ষ এরা বাইরে হচ্ছে সব ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং বেকারত্বের হার এই গ্রুপটার মধ্যে সবচেয়ে বেশি। আমাদের সলিউশন বাইর করার আগে আসলে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, মানে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলে মোটামুটি একটা চাকরি কিন্তু হয়ে যায়, কষ্ট করে হয়ে যায়। পাবলিক ইউনিভার্সিটি ছেলেপেলেদের সমস্যা অন্য, তারা আবার সরকারি চাকরি ছাড়া কিছু করে না। আর বাট যারা আসলে আমাদের এই মানে 5 লক্ষ লোক প্রতি বছর বাইরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় 2200 কলেজ থেকে, মেইন সমস্যাটা কিন্তু ওদেরকে টার্গেট করে আমাদের সলিউশন মানে ডেভেলপ করতে হবে। এই সলিউশনের কয়েকটা ব্যাপার আছে। অলরেডি শামস মাহমুদ বললো যে একটা হচ্ছে যদি আমি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি, এদের একটা বড় অংশকে আসলে আমার মানে অ্যাবজর্ব করার সম্পূর্ণ তৈরি হবে। তো আমি আসলে বর্তমানে যে অবস্থা, এনার্জি সিচুয়েশন বলেন, হাই ইন্টারেস্ট রেট 13-14%, এটা নিয়ে মাস্টার রিয়াজাতে করবেন, এইখানে আমি আগামী 2-3 বছরে খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট, লোকাল বা ফরেন ইনভেস্টমেন্ট আমি দেখছি না। কারণ আসলে একটা ওয়ার্ল্ড ইন খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, এনার্জি প্রাইস বেড়ে যাচ্ছে, আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, এই সময় তারাই নতুন করে ইনভেস্ট করবে, এটা একটা বড় ব্যাপার। বাট আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে সলিউশনটা আমি কোথা থেকে পাবো। হ্যাঁ, একটা তো আমাদের তাহলে প্রচুর উদ্যোক্তা তৈরি করতে হবে। সেই জায়গাটাতেও আসলে একটু আগে সামনে যেটা বললেন, আমাদের যে রেগুলেটরি সমস্যা, আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের কিন্তু বড় সমস্যা। বড় কোম্পানির আসলে এই রেগুলেটরি সমস্যা বা আইনগত সমস্যা সলভ করার টিম থাকে, ওদের ক্ষমতা থাকে। একটা ছোট ছেলে বা মেয়ে ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে পাস করছে, সে একটা ব্যবসা করতে যাবে, তার আজকে এই ট্রেড লাইসেন্স, ব্যাংক তাকে কোনো এক্সেস দেবে না, এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, সে কেমনে ব্যবসা করবে? তো সেই জায়গাটাতে আপনি যদি এখন একটা রাস্তায় ওই মানে ফুটপাতে একটা দোকানও করেন, আপনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা কেউই মনে করি না যে আসলে রাস্তা দখল করে ফুটপাত
দখল করে ব্যবসাটা করতে হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো অপশন দিতে হবে। আপনি তাহলে ওটা দেন যে আমি ফুড বিক্রি করব, আমি একটা ফুড ট্রাক করবো যেটা বাইরে থাকে, এই ফুড ট্রাকটা যাতে আমি আজকে করলে কালকেই বিটিআরসি থেকে আমাকে পারমিশন দেয় যে আমি একটা ফুড ট্রাক করে আমি ফুড বিক্রি করতে পারবো। সেই পারমিশনের জন্য একটা ছেলে বা মেয়ে আপনি দেখবেন 1 বছর হয়ে যাবে পারমিশন পাবেন, বাধ্য হয়ে সে আসলে এই ফুটপাতে একটা টং করে একটা ব্যবসা শুরু করতে হয়। এই জায়গাটা আসলে আমাদের পলিসি মেকারদের করতে হবে যে ব্যবসাটাকে সহজ করা। আমরা আসলে ইজ অফ ডুইং বিজনেস বলি, কিন্তু ইজ অফ এন্টারিং বিজনেস থেকে কথা বলি। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় আরেকটা বড় শর্ট টার্ম সলিউশন হতে পারে, আমি শেষ করবো, প্রায় 10 মিনিট হয়ে গেছে। সলিউশন হতে পারে আমাদের যে এই যে বললাম যে 4 থেকে 5 লক্ষ লোক আমার গ্র্যাজুয়েট বার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এদেরকে সামাও দেশের বাইরে পাঠাতে হবে। এখন আপনি বলবেন কিভাবে দেশের বাইরে পাঠাতে হবে, বা বাইরে তো আমরা যাচ্ছি, 10 লাখ লোক বাইরে যাচ্ছে প্রতি বছর, 7 থেকে 8 লাখ লোক মিডল ইস্টে যাচ্ছে, এবং যারা যাচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো মানে মানবত জীবনযাপন করছে, এবং এদের কিন্তু আসলে এরা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলটা যাচ্ছে না, যাচ্ছে সবই ক্লাস 5, 6 পাস বা ম্যাট্রিক ফেল করে। ওরা আলটিমেটলি জমি জমা বিক্রি করে 5-6 লাখ 7-8 লাখ টাকা খরচ করে যাচ্ছে, 2 দিন পর অনেকে ফেরত আসতেছে এবং প্রতারণার শিকার হচ্ছে। আমাদের আসলে টার্গেট হবে একটু ওই মার্কেটগুলি, লাইক জাপান মার্কেট, কোরিয়ান মার্কেট, ইভেন চায়না মার্কেট, এই সকল জায়গায় একটু শিক্ষিত বলতে আমি বলতেছি না ডক্টরেট, পিএইচডি, মাস্টার্স, মানে মোটামুটি একটু শিক্ষিত, তাদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেন এবং দরকার হলে তাদেরকে লোন দেন যাতে সে বিদেশে যে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে এবং ওখানে একটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করে। আমরা কয়েকজন একটা কাজ করছি, সেটি শেষ করছি। জাপানে যদি একটা ছেলে বা মেয়েকে 8 থেকে 10 লাখ টাকা লোন দেওয়া যায়, সে কিন্তু জাপানে যে 2 বছরের ট্রেনিং নেয়, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নেয়, টেকনিক্যাল ট্রেনিং নেয় এবং জাপান মার্কেটে সে খুব ইজিলি জব পায়। এখন আমাদের কাছে কোনো ব্যাংক তাকে এই লোনটা কিন্তু দিতে রাজি না, কিন্তু সে কিন্তু এই 10 লাখ টাকার লোন 3 বছরই সুফল দিতে পারে। কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলিকে লোন দেওয়া হচ্ছে, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিকে লোন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এইচআরকে লোন দিচ্ছি না। বাংলাদেশ সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে মাইগ্রেশন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাংক লোন দেয় না। তো যেখানে আসলে মানে আমি যদি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে চিন্তা করি, সেখানে হচ্ছে যে জায়গাতে হাইয়েস্ট ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, সেই জায়গায় যেন আসলে ইনভেস্ট করবে, ব্যাংকিং সিস্টেম ইনভেস্ট করবে। কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের মাইগ্রেশন ইন্ডাস্ট্রিকে কোনো ধরনের মানে ইনভেস্টমেন্ট এখানে করছে না, বিকজ অফ দ্য পলিসি। বাংলাদেশ ব্যাংকের কোনো পলিসি নাই এই কাজগুলি করার জন্য। আমি আসলে শেষ করছি, ধন্যবাদ। বাট আমার কাছে মনে হয় আমাদের যে প্রবলেমটা আছে, যে 1 কোটি আনএমপ্লয়মেন্ট, মানে এমপ্লয়মেন্ট প্রবলেম আসলে সলভ করতেই হবে। 1 কোটি না, আমাদের আসলে আরো 2-3 কোটি লোকের কর্মসংস্থান করতে হবে আগামী 4-5 বছর। কিন্তু যেইভাবে আমাদের ব্যুরোক্রেটিক মাইন্ডসেট, আমাদের যেরকম ট্র্যাডিশনাল পলিসি পার্সপেক্টিভে এই প্রবলেম সলভ হবে না। এটার জন্য ডিসরাপটিভ কিছু করতে হবে, ইনোভেটিভ কিছু করতে হবে, এবং আমি আশা করবো যে এনসিপির মতো যারা নতুনভাবে চিন্তা করতে পারে, তারাই আসলে সরকারকে কিছু আইডিয়া দিবে, প্রেশার দিবে, যাতে ডিসরাপশন দিয়ে আসলে এই প্রবলেম সলভ করতে হবে। ট্র্যাডিশনাল ওয়েতে এই প্রবলেম সলভ হবে না। ধন্যবাদ।